ধারক ও ধারকত্বের আলোচনায় আমরা জেনেছি যে ধারক বা ক্যাপাসিটর বিভিন্ন আকারের হয়ে থাকে, যেমন সমান্তরাল পাত ধারক বা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, সমকেন্দ্রিক গোলীয় ধারক বা কনসেন্ট্রিক স্ফেরিক্যাল ক্যাপাসিটর, চোঙাকৃতি ধারক বা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। তো তার মধ্যে প্রথম ধরনের ধারক অর্থাৎ সমান্তরাল পাত ধারক বা প্যারালাল প্লেট ক্যাপাসিটর নিয়ে আমরা বিস্তারিতভাবে জেনেছি। আমরা দেখেছি যে সমান্তরাল পাত ধারক কী, তার কী কী বৈশিষ্ট্য থাকে, তার ধারকত্বের রাশিমালাটা কীরূপ হয়, বিভিন্ন স্পেশাল কেসেসের ক্ষেত্রে তার ধারকত্বের রাশিমালাটা কীরূপভাবে পরিবর্তিত হয় বা কীরূপ নেয়, সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় ধরনের ধারক অর্থাৎ সমকেন্দ্রিক গোলীয় ধারক বা কনসেন্ট্রিক স্ফেরিক্যাল ক্যাপাসিটর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটিকে তোমরা একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ঠিক আছে? দেখো, আজকের যে আলোচনার বিষয় সমকেন্দ্রিক গোলীয় ধারক, এটা কিন্তু কোনো নতুন বিষয় নয়। আমরা তো অলরেডি সমান্তরাল পাত ধারকের ধারণা পেয়েছি। এই সমকেন্দ্রিক গোলীয় ধারকও কিন্তু ওই সমান্তরাল পাত ধারকের কনসেপ্টের উপরে বেস করে তৈরি করা একটা ধারক। দেখো, আমরা সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে কি দেখেছিলাম, যে এই রকম একটি পরিবাহী পাত আমরা নিয়েছি, যার সমান আকারের আরেকটা পাতকে আমরা সমান্তরালভাবে তার পাশে প্লেস করেছি এরকম ভাবে। যদি এটার ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ হয়, তাহলে এটারও পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ। এবার কি করেছি, এটাকে আমরা প্লাস কিউ পরিমাণ আধান দ্বারা আহিত করেছি, এরকমভাবে প্লাস কিউ আধান দ্বারা আহিত করেছিলাম, এবং এটাকে ঠিক সমান এবং বিপরীতধর্মী আধান অর্থাৎ মাইনাস কিউ আধান দ্বারা আহিত করেছিলাম এরকমভাবে। তার মানে এটা যদি আমাদের প্লাস কিউ আধানে আহিত হয়, এটা মাইনাস কিউ আধানে আহিত ছিল, এবং এদের মধ্যবর্তীকার যে দূরত্ব সেটা খুব ক্ষুদ্র দূরত্ব। তাহলে এটা একটা সমান্তরাল পাতধারক তৈরি করলো। এটাকে যদি আমরা সাইড ভিউ থেকে দেখি, মানে এই সাইড থেকে যদি এটার দিকে তাকাই, তাহলে কেমন দেখতে হয়, এই রকম একটা পরিবাহী পাত, পাতলা পরিবাহী পাত, তার সঙ্গে সমান্তরালভাবে এইরকম আরেকটা পরিবাহী পাতকে আমরা নিয়েছি, ঠিক আছে? এটাকে আমরা প্লাস কিউ আধান দ্বারা আহিত করেছি, আর এটাকে আমরা এরকমভাবে মাইনাস কিউ আধান দ্বারা আহিত করেছি। এই তো ছিল আমাদের সমান্তরাল পাত ধারক। দেখো, সমকেন্দ্রিক গোলীয় ধারকের ক্ষেত্রে কেমন হয় ব্যাপারটা, একটু ছবিটা এখানে আঁকি। ঠিক এই রকম দেখতে হয়, যেখানে দেখো এটা অ্যাকচুয়ালি দেখতে বৃত্তের মতো মনে হচ্ছে, কিন্তু এটা বৃত্ত নয়, এটা কিন্তু একটা ফুটবলের মতো গোলক। এই একটা গোলক, তার বাইরে আরেকটা গোলক। গোলকটি পরিবাহী বস্তু দ্বারা গঠিত, যেটা ধারকের ধর্ম। আমরা জানি যে ধারক সবসময় একটা পরিবাহী বস্তু দ্বারা গঠিত হয়। তাহলে এই ক্ষেত্রে যে পাতগুলোকে আমরা নিয়েছিলাম, এটা ছিল সমতল পাত, আর এই ক্ষেত্রে যে আমরা পরিবাহী পাতগুলোকে নিচ্ছি সেটা হচ্ছে গোলকাকার পাত। বাস এইটুকুই হচ্ছে পার্থক্য, বাকি সব কিছুই একই। কীরকমভাবে, দেখো এই যে পাত দুটোকে নিয়েছি তারা পরস্পরের সঙ্গে কি সমান্তরালভাবে রাখা হয়েছে, এখানেও দেখো এরা কিন্তু সমান্তরালভাবে রাখা হয়েছে। ধরো এই গোলকাকার পাতটির এটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে? আর এই বাইরের যে গোলকাকার পাতটি রয়েছে তারও কেন্দ্র হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা ধরি এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এ, অর্থাৎ ছোট গোলকটির ব্যাসার্ধ হচ্ছে এ, আর এই যে বাইরের বড় গোলকটি তার ব্যাসার্ধ হচ্ছে বি। হলো, এটা তার কেন্দ্র, যার নাম দিয়ে দিলাম আমরা ও। তাহলে দেখো, এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে এ, আর এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে বি। তাহলে মাঝখানের দূরত্বটা কত, বি মাইনাস এ। এখন তুমি যদি এইখান থেকে এইখানে অবধি মাপো তাহলেও বি মাইনাস এই পাবে, এইখান থেকে এখানে যদি মাপো তাহলেও বি মাইনাস এই পাবে, এইখান থেকে মাপলেও তাই পাবে, এখান থেকে মাপলেও তাই পাবে। তাহলে বোঝা যাচ্ছে কি, যে এই পাত এবং এই পাত পরস্পরের সঙ্গে সমান্তরাল, মানে এই যে দূরত্বটা সব জায়গাতেই সমান। তাহলে এরাও সমান্তরাল পাত হলো, এক্ষেত্রে ওটা সমান্তরাল পাতই ছিল। শুধু পার্থক্যটা আকারের ক্ষেত্রে, এটা হচ্ছে সমতল পাত আর এটা হচ্ছে গোলকাকার পাত। বাস এটুকুই হচ্ছে পার্থক্য, বাকি পুরো কনসেপ্টটা একই। সমকেন্দ্রিক গোলীয় ধারকের ক্ষেত্রে তাই আমরা পাবো যেমনটা আমরা সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে পেয়েছিলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের ধারক কখন তৈরি হবে, যখন একে আমরা আধান দেব, সমান এবং বিপরীতধর্মী আধান। তার জন্য কি করেছিলাম, এটাকে আমরা প্লাস কিউ আধান, এটাকে মাইনাস কিউ আধান আমরা কি করে দিয়েছিলাম, একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দিয়েছিলাম। এই পাতটি আমাদের পজিটিভ টার্মিনালের সঙ্গে কানেক্ট ছিল, আর এই পাতটি আমাদের নেগেটিভ টার্মিনালের সঙ্গে কানেক্ট ছিল। বোঝা হচ্ছিল? এর ফলে কি হচ্ছিল, এখান থেকে মুক্ত ইলেকট্রনগুলি এই পাশ থেকে এই পাশে যাচ্ছিল, যার ফলে এটা পজিটিভলি চার্জ হচ্ছিল, এটা নেগেটিভলি চার্জ হয়ে যাচ্ছিল। এক্ষেত্রেও আমরা দেখব যে এই যে ভেতরের পাতটি এবং বাইরের পাতটি, এদেরকে আমরা যদি একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দিই তাহলে কি হবে, একটা পজিটিভলি চার্জড হবে, একটা নেগেটিভলি চার্জড হবে। ধরে নাও ভেতরের পাতটি যেটা, সেটা পজিটিভলি চার্জড হলো। কীরকমভাবে দেখতে হবে সেটা, ধরে নাও এটা হচ্ছে আমাদের এই পজিটিভ চার্জ, কত পরিমাণ, প্লাস কিউ পরিমাণ আধান দ্বারা আমরা একে আহিত করলাম। ঠিক একইভাবে বাইরের যে পাতটি রয়েছে সেটাও নেগেটিভ আধান দ্বারা আহিত হবে, সমান এবং বিপরীতধর্মী, অর্থাৎ এটা মাইনাস কিউ আধান দ্বারা আহিত হবে এরকমভাবে
মাইনাস কিউ আধান দ্বারা আহিত হবে। এইবার এখানে একটু কনফিউশন আসে অনেকের মধ্যে, যে আমরা জানি যে এই যে ধারকগুলোকে, এই যে গোলকাকার ধারকটি আমাদের সমকেন্দ্রিক গোলীয় ধারক, এগুলো কি পরিবাহী বস্তু দ্বারা গঠিত। আর পরিবাহীর কি ধর্ম, যখনই আমরা কোনো একটা পরিবাহীকে আধান দিই সেই আধানগুলো সবসময় তার বাইরের পৃষ্ঠে অবস্থান করে, এটা পরিবাহীর একটা ধর্ম। তাহলে এই যে ভেতরের গোলকটি রয়েছে তার ক্ষেত্রে তো এটা জাস্টিফাইড হচ্ছে যে আমরা একে প্লাস কিউ আধান দিয়েছি, ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দিক বা যেভাবে দিই, আমরা তো বলেছি যে কিভাবে চার্জ দেওয়া হয়। তো একে যদি আমরা কিছু পরিমাণ আধান দিই তাহলে সেই আধানগুলো কী হবে, তার বাইরের পৃষ্ঠে এসে জমা হবে। এই ক্ষেত্রে তো তাই হচ্ছে, কিন্তু বাইরের গোলকটির ক্ষেত্রে তো সেটা হচ্ছে না, সেক্ষেত্রে তো আধানগুলো সব ভেতরের পৃষ্ঠে অবস্থান করছে। সেটা কি করে হতে পারে? দেখো, আমরা যখন সমান্তরাল পাতধারকের কথা বলেছিলাম তখন আমরা কি বলেছিলাম, দেখো এটার মধ্যে আমরা পজিটিভ চার্জ দিচ্ছি, এটাকে আমরা নেগেটিভ চার্জ দিচ্ছি। তাহলে এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ এরা সমান এবং বিপরীতধর্মী, এরা পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এই আধানগুলো চাবে এই আধানগুলোকে যত কাছের দিকে টানা যায়, আর এই আধানগুলো চাবে এই পাশে নেগেটিভ আধানগুলোকে যত কাছের দিকে টানা যায়। তাহলে এরা তো আর এখান থেকে বেরিয়ে আসতে পারবে না, তারা চাইবে যতটা সম্ভব কাছাকাছি থাকার। এই জন্য এই পাতের যে আধানগুলো থাকে সেটা এই পাশে এসে জমা হয়, আর এই পাতের যে নেগেটিভ আধানগুলো সব এই পাশে এসে জমা হয়। বোঝা গেল? মানে ভেতরের দিকের যে পৃষ্ঠটা থাকে সেই পৃষ্ঠে এসে জমা হয়। এই ক্ষেত্রেও ঠিক সেই লজিকটাই কাজে লাগে। এই ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধানগুলির মধ্যে যে আকর্ষণ বল, তার কারণে কি হয়, এরা এই ভেতরের পৃষ্ঠগুলোতে অবস্থান করে। তাহলে এটার জন্য আর এটার জন্য ভেতরের পৃষ্ঠ কোনটা, এই পৃষ্ঠটা আর এই পৃষ্ঠটা। বোঝা গেল? তাহলে এইরকমভাবে ধনাত্মক আধান, এইরকমভাবে ঋণাত্মক আধানগুলো অবস্থান করে। হয়ে গেল? এটাই হচ্ছে আমাদের সমকেন্দ্রিক গোলীয় ধারক, যেখানে গোলকার পাত দুটির কেন্দ্র হচ্ছে একই জায়গা, এই জন্য বলছে এটা সমকেন্দ্রিক। পরিষ্কার হলো ব্যাপারটা? আচ্ছা, এইবার আসি আমাদের মেইন কাজ, যেটা যে সমকেন্দ্রিক গোলীয় ধারকের ধারকত্ব নির্ণয় করার কাজ। আমরা যখন সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে ধারকত্ব নির্ণয় করেছিলাম, সেখানে আমরা কি দেখেছিলাম, যে সমান্তরাল পাতধারকের ধারকত্ব নির্ণয় করার 4টা স্টেপ থাকে। কি কি সেই স্টেপগুলো? প্রথম স্টেপে আমরা দেখেছিলাম যে এই যে প্লেট দুটিকে চার্জ বা আধান দেওয়া। লিখি এখানে আমি একটু। প্রথম কাজ হচ্ছে প্লেট দুটিকে চার্জ বা আধান দেওয়া। তার মানে একটাকে যদি আমরা প্লাস কিউ পরিমাণ আধান দিই আর দ্বিতীয়টাকে আমাদেরকে মাইনাস কিউ আধান দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, চার্জ বা আধান দেওয়া। দ্বিতীয় কাজ করেছিলাম কি, এই যে প্লেট দুটিকে প্লাস এবং মাইনাস কিউ আধান দিলাম, এই যে প্লাস কিউ এবং মাইনাস কিউ, তার জন্য কি হচ্ছে, এর মাঝখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধান বরাবর আমরা তড়িৎ বলরেখাগুলো অঙ্কন করবো এরকমভাবে, এদিক থেকে এদিক বরাবর আমাদের তড়িৎ বলরেখাগুলি ক্রিয়া করছে এইভাবে। তাহলে মাঝখানে কি একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে, যেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই ধারকের শক্তিটা সঞ্চিত থাকে, যেটা আমি বলেছিলাম তোমাদেরকে। তাহলে এই যে তড়িৎ ক্ষেত্র তৈরি হলো, সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত সেটা নির্ণয় করা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। অর্থাৎ প্লেট দুটির মাঝের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অর্থাৎ ই এর মান নির্ণয় করা। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। আর তৃতীয় কাজটা কি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যখন জেনে গেছি, এখন আমাদের জানতে হবে তড়িৎ বিভব পার্থক্যের মান কত, অর্থাৎ এই প্লেট দুটির মাঝখানে বিভব পার্থক্য কত। সেটার জন্য আমরা কি করেছি, আমরা জানি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এর সঙ্গে তড়িৎ বিভব পার্থক্য ভি এর একটা রিলেশন রয়েছে। তাহলে ই ও ভি এর রিলেশন ইউজ করে, এই ই ও ভি এর রিলেশনকে ব্যবহার করে ভি এর মান নির্ণয় করা। এটা হচ্ছে আমাদের তৃতীয় স্টেপ। আর যখন আমরা ভি পেয়ে গেলাম, এখন লাস্ট এবং ফাইনাল স্টেপ সেটা হচ্ছে আমরা বাই ডেফিনিশন জানি ক্যাপাসিটেন্স সি ইজ ইকুয়ালস টু কত হয়, কিউ ডিভাইডেড বাই ভি। এই যে ভি এর ভ্যালুটা পেলাম, পোটেনশিয়াল ডিফারেন্স, মানে দুটো প্লেটের মাঝখানে যে বিভব পার্থক্য, সেই ভ্যালুটা এখানে বসিয়ে দিলে পরে আমরা সি এর ভ্যালুটা পেয়ে যাব। এবার এই 4টা স্টেপকে ফলো করে আমরা সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে যেমন ধারকত্ব নির্ণয় করেছিলাম, ঠিক তেমনই সমকেন্দ্রিক গোলীয় ধারকের ক্ষেত্রে ধারকত্বের মানটা নির্ণয় করব। পার্থক্য তো শুধু একটা জায়গাতেই, শুধুমাত্র এর আকারের পার্থক্য। এটার ক্ষেত্রে সমতল পাত, এটার ক্ষেত্রে গোলাকার পরিবাহী পাত। তাহলে এই ক্ষেত্রে দেখা যাক এই 4টা স্টেপকে ফলো করে কি করে এর ধারকত্বের মানটা নির্ণয় করা যায়। তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে প্লেট দুটিকে চার্জ বা আধান দেওয়া, এবং সেই কাজটা কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। এটাকে আমরা প্লাস কিউ আধান দিয়ে ফেলেছি, এটাকে মাইনাস কিউ আধান দিয়ে ফেলেছি।
আমি একটু লিখে দিই এখানে, এটা হচ্ছে আমাদের প্লাস কিউ আধান দেওয়া হয়েছে, এটাকে আমাদের মাইনাস কিউ আধান দেওয়া হয়েছে। প্রথম কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার যখনই এদের মধ্যে আধান দেওয়া হয়ে গেছে তাহলে কি হবে, এই যে প্লেট দুটির মাঝখানের এই অঞ্চলটার মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে অটোমেটিক্যালি, যেমনটা এই ক্ষেত্রে হয়েছিল। তাহলে এই যে তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হবে সেটা কীরূপভাবে হবে, আমরা জানি তড়িৎ বলরেখা দ্বারা আমরা তড়িৎ ক্ষেত্রকে ভিজুয়ালাইজ করতে পারি বা সেটাকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। সেই ক্ষেত্রে আমাদের তড়িৎ বলরেখাগুলি সেটা ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধান বরাবর আমরা আঁকি এইরকমভাবে তড়িৎ বলরেখাগুলি আমরা আঁকি। আমাদের মাঝখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে এরকমভাবে এই প্লেট দুটির মাঝখানে। পরিষ্কার? তাহলে এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা আমরা কি করে নির্ণয় করব? সেটার জন্য আমরা কি করি, ধরো এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো একটা বিন্দু, এই একটা বিন্দু যার নাম দিয়ে দিলাম আমরা পি, তার মানে এটাকে আমরা নাম দিয়ে দিলাম পি বিন্দু। তাহলে এইখান থেকে কেন্দ্র থেকে এই পি বিন্দু দূরত্ব কত, ধরে নিচ্ছি পি বিন্দু দূরত্ব হচ্ছে আর। হলো, তাহলে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান আমরা কি করে নির্ণয় করতে পারি? দেখো, আমরা যখন গাউসের সূত্র পড়েছি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ধারণা পাওয়ার পরে গাউসের সূত্র পড়েছিলাম, তারপরে দেখেছি যে বিভিন্ন কন্ডিশনে গাউসের সূত্রকে ব্যবহার করে বিভিন্ন আহিত বস্তুর জন্য, আহিত পরিবাহীর জন্য বা আধান বন্টনের জন্য কোনো একটা জায়গাতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হয়। সেইখানে একটা কেস এইরকম ছিল যে এইরকম যদি আমাদেরকে একটা গোলাকার পরিবাহী দেওয়া থাকে, এরকম গোলাকার পরিবাহী যেটা হচ্ছে তার কেন্দ্রের নাম দিয়ে দিলাম ও, যাকে আমরা প্লাস কিউ পরিমাণ আধান দিয়েছি, তাহলে আধানগুলো কিভাবে থাকবে, তার বাইরের পৃষ্ঠে এভাবে বন্টিত হবে। ধরে নিলাম সুষমভাবে আধানগুলো বন্টিত হয়েছে, এরকমভাবে সুষমভাবে বন্টিত হয়েছে। তাহলে এইরকমভাবে সুষমভাবে আহিত একটি পরিবাহী গোলকের জন্য তার বাইরে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত, তার পৃষ্ঠে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত, তার ভেতরে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত, এটা নিয়ে আমরা বিস্তারিতভাবে জেনেছি যে একটা আহিত পরিবাহী গোলকের জন্য তার কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, অর্থাৎ তার বাইরে, তার পৃষ্ঠে, তার ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত সেটা আমরা নির্ণয় করেছিলাম। সেই ভিডিওটিকে তোমরা অবশ্যই দেখো। সেখানে আমরা কি দেখেছিলাম যে এর কেন্দ্র ও থেকে যদি এই বাইরের যে কোনো একটা বিন্দু পি, এই দূরত্বটা যদি আর দূরত্ব হয়, তাহলে আমরা বলতে পারি যে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে, ই ইজ ইকুয়ালস টু 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেখানে কিউ হচ্ছে একে যে পরিমাণ আধান আমরা দিয়েছি। এই তো ছিল, এই জিনিসটাকে আমরা এই ক্ষেত্রেও কাজে লাগাবো। তাহলে দেখবো যে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হয়। এই যে ভেতরে গোলকটি রয়েছে, এই গোলকটির জন্য এটা একটা আহিত গোলক, আহিত পরিবাহী গোলক, তাহলে তার জন্য এই পি বিন্দুতে একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান পাবো। ঠিক একইভাবে বাইরের যে গোলকটি রয়েছে সেটাও তো একটা আহিত গোলক, তাহলে তার জন্য পি বিন্দুতে একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান পাবো। তারপরে দেখবো যে পি বিন্দুতে নেট তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে দেখি আমাদের ভেতরে গোলকটির জন্য। তাহলে ভেতরে গোলকটি আমরা কাজ করি, এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এখানে একটা নাম দিয়ে দিই। এই যে আমাদের ভেতরে গোলকটি, বারবার ভেতরে গোলক না বলে এটাকে আমরা নাম দিই এ গোলক, ঠিক আছে, আর বাইরের যে গোলকটি সেটাকে নাম দিই বি গোলক। দেখতে এরকম ভালো লাগবে কেন, তাহলে ভেতরে গোলকটির ব্যাসার্ধ হচ্ছে স্মল এ, তাহলে ধরে নিলাম ভেতরে গোলকটির নাম হচ্ছে ক্যাপিটাল এ, আর বাইরের গোলকটির ব্যাসার্ধ স্মল বি, তাহলে বাইরের গোলকটির নাম দিয়ে দিলাম ক্যাপিটাল বি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো একটু ভালো লাগবে। তাহলে দেখো এই যে আমাদের প্লাস কিউ আধান দ্বারা আহিত এই ভেতরের এ ব্যাসার্ধের যে গোলকটি, তাহলে তার জন্য তার কেন্দ্র থেকে আর দূরত্বে অবস্থিত পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে। আমরা এই লজিক অনুযায়ী লিখতে পারি পি বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কার জন্য, এ গোলকটির জন্য, আমরা এখানে সাফিক্সে এ লিখে দিলাম। ঠিক আছে, কারণ আমরা বি বিন্দুর জন্য তো পাবো, মানে বি গোলকটির জন্য তো পাবো, তাহলে আমরা কি পাবো 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা আমরা পেলাম ভেতরের এ গোলকটির জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। এইবার দেখবো যে বি গোলকটির জন্য এই পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান কত। একটু আগে আমি একটা কথা বললাম যে এই যে গোলকাকার পরিবাহীটি, তার জন্য তার বাইরে, তার ভেতরে, তার পৃষ্ঠে কোনো একটা বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান আমরা নির্ণয় করেছিলাম। সেই ভিডিওটাকে তোমরা যদি দেখে থাকো, যদি না দেখে থাকো অবশ্যই দেখো। সেখানে আমরা দেখেছি যে ভেতরে যে কোনো একটা বিন্দুর জন্য, ভেতরে তুমি এই বিন্দুতে যাও বা এই বিন্দুতে বা এই বিন্দুতে যেখানেই যাও না কেন, সব জায়গাতেই আমরা পাবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর মান 0, কারণ পরিবাহীর ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0 হয়, এটা একটা পরিবাহীর ধর্ম। তাহলে দেখো আমাদের এই বি গোলকটির জন্য এই পি বিন্দুটি কি, এই গোলকটির ভেতরে থাকা কোনো একটা বিন্দু, তাহলে এই পি বিন্দুতে এই বি গোলকটির জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে, 0 হবে অবশ্যই।
কারণ পি বিন্দুটি হচ্ছে এই বি গোলকটির ভেতরে যে কোনো একটা বিন্দু। তাহলে এখান থেকে আমরা পাই ই সাফিক্সে বি, অর্থাৎ বি গোলকের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0। অর্থাৎ আমরা লিখতে পারি পি বিন্দুতে নেট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, নেট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অর্থাৎ ই এর মানটা কত হবে? আমরা জানি নেট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে এ গোলকটির জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য প্লাস বি গোলকটির জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, কিন্তু বি গোলকের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0। সুতরাং এ গোলকের জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো সেটাই হচ্ছে ওই পি বিন্দুতে নেট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, অর্থাৎ ই ইজ ইকুয়ালস টু আমরা পাবো 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। হয়ে গেল। তাহলে দ্বিতীয় কাজটা আমাদের কমপ্লিট, যে প্লেট দুটির মাঝের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর মানটা নির্ণয় করা, এটা আমাদের হয়ে গেল কাজ। এবার চলে আসে আমাদের তৃতীয় স্টেপে। তৃতীয় স্টেপে বলা হয়েছে যে ই ও ভি এর রিলেশনকে ব্যবহার করে, আমরা জানি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর সঙ্গে তড়িৎ বিভব পার্থক্য ভি এর একটা রিলেশন রয়েছে, অ্যাকচুয়ালি দুটো রিলেশন রয়েছে, আমরা দেখবো এখনই। সেই রিলেশনটাকে ব্যবহার করে আমরা ভি এর মান নির্ণয় করব। আমরা যখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর সঙ্গে তড়িৎ বিভবের সম্পর্ক আমরা দেখেছিলাম, সেই ভিডিও আলোচনাতে আমরা কি দেখেছিলাম, তোমরা অবশ্যই ভিডিওটিকে দেখো যদি না দেখে থাকো। সেখানে আমরা দেখেছিলাম যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর সঙ্গে তড়িৎ বিভবের দুটো সম্পর্ক রয়েছে, ই ইজ ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিভাইডেড বাই ডিআর। আবার আরেকটা রিলেশন পেয়েছিলাম ভিবি মাইনাস ভিএ ইজ ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন ওভার ই ভেক্টর ডট ডিআর, যেখানে ইন্টিগ্রেশন লিমিটটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত। তাহলে এই দুটো রিলেশন কি বোঝাচ্ছিল, যে প্রথম রিলেশনটি হচ্ছে আমাদের সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য, প্রথমটি ছিল সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য আমাদের এই এক্সপ্রেশনটা কাজে লাগবে, আর যখন অসম তড়িৎ ক্ষেত্র হবে তখন এই এক্সপ্রেশনটা কাজে লাগবে, অসম তড়িৎ ক্ষেত্র। দেখো এর আগের ভিডিওতে অর্থাৎ সমান্তরাল পাতধারকের ধারকত্ব নির্ণয় করার জন্য আমরা কোন রিলেশনটাকে ইউজ করেছিলাম, এই উপরের রিলেশনটাকে। কারণ সেখানে আমরা দেখেছিলাম যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেখানে যেটা আমরা পেয়েছিলাম সেটা সুষম তড়িৎ ক্ষেত্র। এই যে তড়িৎ ক্ষেত্রটা দুটো প্লেটের মাঝখানে তৈরি হচ্ছে সেটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র, তাই জন্য আমরা এই রিলেশনটাকে ইউজ করেছিলাম। এখন দেখতে হবে যে একটা সমকেন্দ্রী গোলাকার ধারকের ক্ষেত্রে আমাদের যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হচ্ছে সেটা কি একটা সুষম তড়িৎ ক্ষেত্র নাকি অসম তড়িৎ ক্ষেত্র, তাহলে সেই হিসেব মতোই আমাদেরকে রিলেশনটাকে ইউজ করতে হবে যেটা সুইটেবল হবে। চলো সেটাকে দেখা যাক। তাহলে এটাকে একটু উপরের দিকে তুলে দিই, ঠিক আছে, এটা একটু তুলে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি দেখেছিলাম, তাহলে আমরা সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে কি দেখলাম, যে এই রকম একটা পরিবাহী পাত, ঠিক আছে, তার সঙ্গে সমান্তরালভাবে এইরকম আরেকটা পরিবাহী পাতকে আমরা নিয়েছিলাম, ঠিক আছে। এটাকে আমরা এরকমভাবে প্লাস কিউ পরিমাণ আধান দ্বারা আহিত করেছি, আর এটাকে আমরা সমান এবং বিপরীতধর্মী অর্থাৎ মাইনাস কিউ আধান দ্বারা আহিত করেছিলাম। তাহলে এটাকে যদি আমরা প্লাস কিউ আধান দ্বারা আহিত করি, এটাকে যদি মাইনাস কিউ আধান দ্বারা আহিত করি, তাহলে তাদের মাঝখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। সেই তড়িৎ ক্ষেত্রকে আমরা এরকম তড়িৎ বলরেখা অঙ্কন করে দেখিয়েছিলাম, এইরকমভাবে তড়িৎ বলরেখা অঙ্কন করেছিলাম। এবার দেখেছিলাম সেই ক্ষেত্রে যে এই দুটো প্লেটের মাঝখানে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর মান কত হয়, সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট, যেখানে সিগমা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। অর্থাৎ এই যে পরিবাহী প্লেট দুটিকে নিয়েছিলাম যাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান আমরা ধরে নিয়েছি, তাহলে ধরে নাও যে কোনো একটা পৃষ্ঠের তলের ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে এটা যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয় এ, আর একে যদি আমরা প্লাস কিউ পরিমাণ আধান একে দিয়ে থাকি, তাহলে বলতে পারি তার আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এ, অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্যে কত পরিমাণ আধান রয়েছে সেটাই হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। এবার এপসাইলন নটটা কি আমরা ধরে নিয়েছিলাম, প্লেট দুটির মাঝখানের মাধ্যমটি সেটা একটা শূন্য মাধ্যম, তাহলে এটা হবে। তাহলে দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা কিন্তু দূরত্বের উপরে নির্ভর করছে না, শুধুমাত্র সিগমা এবং এপসাইলন নটের উপর নির্ভর করছে। অর্থাৎ তুমি এই দুটো প্লেটের মাঝখানে যেখানেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো না কেন, সব ক্ষেত্রেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এটাই পাবে। মানে তুমি এখান থেকে এই প্লেট থেকে তুমি কতটা দূরত্বে রয়েছো বা এই প্লেট থেকে কতটা দূরত্বে রয়েছো, যে বিন্দুতে তোমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাইছো তার উপরে এটা নির্ভর করছে না। তুমি এখানে মাপো বা এখানে মাপো বা এখানে মাপো বা এখানে মাপো, বা তুমি যেখানেই পাবো না কেন সব জায়গাতেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এটাই পাবে। এই জন্য এটাকে আমরা বলেছিলাম একটা সুষম তড়িৎ ক্ষেত্র।
তোমরা এটাকে আরেকভাবেও চিন্তা করতে পারো। আমরা যখন তড়িৎ বলরেখার ধারণা পেয়েছিলাম সেখানে বলেছিলাম যে সুষম তড়িৎ ক্ষেত্রকে আমরা কিভাবে দেখাই, কতগুলো তড়িৎ বলরেখাকে সমান্তরালভাবে এবং পরস্পরের থেকে সমান দূরত্বে আমরা অঙ্কন করি, তাহলে এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্রকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে একটা সুষম তড়িৎ ক্ষেত্র। এই জন্য আমরা সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে এই এক্সপ্রেশনটাকে ইউজ করেছিলাম। এবার আমাদের দেখতে হবে যে সমকেন্দ্রিক গোলাকার ধারকের ক্ষেত্রে আমাদের তড়িৎ ক্ষেত্রটা কি সুষম তড়িৎ ক্ষেত্র নাকি অসম তড়িৎ ক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু এঁকে নিই ছবিটাকে। তাহলে এই হচ্ছে আমাদের সমকেন্দ্রিক গোলাকার ধারকটি, যাকে এই যে ভেতরে গোলকটি যার নাম দিয়েছিলাম আমরা এ, এটা হচ্ছে বাইরের গোলক যাকে আমরা নাম দিয়েছি বি। ভেতরে গোলকটির ব্যাসার্ধ হচ্ছে স্মল এ, বাইরের গোলকটির ব্যাসার্ধ হচ্ছে স্মল বি। আমরা এদের কেন্দ্র ও থেকে আর দূরত্ব অবস্থিত যে কোনো একটা বিন্দু পিতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা আমরা কত পেলাম, E = 1/4πε0 Q / r²। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে পি বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা পেলাম, এই পি বিন্দুটা যদি এইখানে না থেকে এইখানে থাকতো তাহলে কি আমরা একই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পেতাম, বা এই পি বিন্দুটা এখানে না থাকতে যদি এইখানে থাকতো তাহলে কি আমরা একই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান পেতাম না। দেখো এই ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর মানটা আর এর উপরে ডিপেন্ড করছে, অর্থাৎ আরটা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে ইটাও পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আর এর মানটা যদি বাড়তে থাকে তাহলে ই এর মানটা কমতে থাকবে, আর আর এর মানটা কমতে থাকলে ই এর মানটা বাড়তে থাকবে। অর্থাৎ এই পি বিন্দুটি এই ভেতরের গোলকটির যত কাছাকাছি থাকবে সেই অঞ্চলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান তত বেশি হবে, আর যত আমরা দূরে যেতে থাকবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ক্রমশ কমতে থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি এই যে প্লেট দুটির মাঝখানে, গোলাকার পাত দুটির মাঝখানে যে তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে সেই তড়িৎ ক্ষেত্রটা একটা হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্র। তোমরা এটাকে আরেকভাবেও চিন্তা করতে পারো। তোমরা যদি এখানে তড়িৎ বলরেখাগুলি অঙ্কন করো, আমি দু একটা আঁকি কারণ বেশি আঁকলে পর একটু নোংরা হয়ে যাবে। এই একটা তড়িৎ বলরেখা, এই একটা তড়িৎ বলরেখা, এই একটা তড়িৎ বলরেখা, এই একটা আঁকলাম, এই একটা আঁকলাম। তাহলে দেখো এই যে তড়িৎ বলরেখাগুলি আমরা অঙ্কন করেছি, এগুলো আমরা তড়িৎ বলরেখা দ্বারা কিভাবে বুঝতে পারি যে কোনো একটা জায়গাতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি না কম, কারণ আমরা জানি তড়িৎ বলরেখা আলোচনা এটা আমি করেছিলাম, সেখানে দেখেছিলাম যে তড়িৎ বলরেখার ঘনত্ব যেখানে যত বেশি হবে সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান তত বেশি হবে। এইখানে আমরা দেখেছি যে সবগুলো সমান দূরত্ব রয়েছে এবং পরস্পরের সঙ্গে সমান্তরাল। এইখানে তোমরা যদি এই দিক বরাবর মাপো তাহলে দেখো এইখানে সব জায়গাতেই তড়িৎ বলরেখার ঘনত্ব সমান, বা এই দিক বরাবর সব জায়গাতেই তড়িৎ বলরেখার ঘনত্ব সমান, বা এইখানে সব জায়গাতে তড়িৎ বলরেখার ঘনত্ব সমান, সেই জন্য এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র। কিন্তু এইখানে তুমি এই ভেতরের গোলকটির কাছাকাছি অঞ্চলে তড়িৎ বলরেখার ঘনত্ব যত বেশি হবে, যত দূরে যেতে থাকবো ঘনত্ব তত কমতে থাকবে। অর্থাৎ যত দূরে যেতে থাকবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ক্রমশ কমতে থাকবে, আর যত কাছাকাছি থাকবো এই ভেতরের গোলকটির সেই অঞ্চলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ক্রমশ বেশি থাকবে। তার মানে বুঝতে পারছি যে এই তড়িৎ ক্ষেত্রটা সব জায়গাতে সমান নয়, অর্থাৎ এটা একটা অসম তড়িৎ ক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই দ্বিতীয় রিলেশনটাকে ইউজ করতে হবে। বোঝা গেল? তাহলে আমরা এই ক্ষেত্রে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর সঙ্গে তড়িৎ বিভব পার্থক্য ভি এর যে রিলেশন, সেটা আমরা এই ক্ষেত্রে এই রিলেশনটাকে ইউজ করব। পরিষ্কার হলো? এইবার এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে তড়িৎ বিভবের যে সম্পর্ক বা তড়িৎ বিভব পার্থক্যের যে সম্পর্ক, এই রিলেশনটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। তবুও আমি খুব শর্টে একটু বলি কথাটা, কারণ এই ক্ষেত্রে যেহেতু এটাকে আমরা ব্যবহার করব তাই একটু এটা নিয়ে জানাটা খুব জরুরি। দেখো এই এক্সপ্রেশনটার মধ্যে যে মাইনাস সাইন, বা এই এক্সপ্রেশনটার ক্ষেত্রেও যে আছে মাইনাস সাইন, এটা কি রিপ্রেজেন্ট করে? আমরা এটা বলেছিলাম যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেদিক বরাবর অভিমুখ করে আছে, মানে এই দিক বরাবর, তো ধরে নাও এটা আছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এখানে কোনো একটা আধান রাখা আছে, তাহলে সেই পজিটিভ আধান থেকে তড়িৎ বলরেখাগুলি বাইরের দিকে বেরোচ্ছে। তাহলে এই দিক বরাবর যদি আমরা এগোতে থাকি, যেটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ধরে নাও, তাহলে এই দিক বরাবর যদি আমরা এগোতে থাকি তাহলে তড়িৎ বিভবের মান ক্রমশ কমতে থাকবে। অর্থাৎ ধরে নাও এটার উপরে যে কোনো একটা বিন্দু, এই একটা বিন্দু যার নাম দিলাম এ, আর এই একটা বিন্দু যার নাম দিয়ে দিলাম আমরা বি। তাহলে তোমরা যদি এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ বরাবর এদিক বরাবর এগোতে থাকো, তাহলে যত সামনের দিকে এগোতে থাকবে তড়িৎ বিভবের মান ক্রমশ কমতে থাকবে। অর্থাৎ বি বিন্দুতে বিভবের মান যদি ভি হয় আর এ বিন্দুতে বিভবের মান যদি ভি এ হয়, তাহলে ভিবি এর মান ভি এর থেকে বেশি হবে। কি বললাম? ভিবি ইজ গ্রেটার দেন ভি এ। অর্থাৎ তোমরা যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ বরাবর এগোতে থাকো তাহলে তড়িৎ বিভবের মান ক্রমশ কমতে থাকবে। অর্থাৎ বি বিন্দুতে আমরা যে বিভবের মান পাবো, এ বিন্দুতে বিভবের মান কম পাবো। এর থেকে আরও একটু এগোলে পরে এখানে বিভবের মান আরও কম পাবো। অর্থাৎ বি বিন্দুতে বিভবের মান এ বিন্দুর বিভবের মানের তুলনায় বেশি হবে। পরিষ্কার? এবার দেখো আমরা যখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে তড়িৎ বিভবের সম্পর্ক এই আলোচনায় এই এক্সপ্রেশনটাকে আমরা প্রমাণ করেছিলাম, সেখানে আমরা কিভাবে প্রমাণ করেছিলাম? আমরা দেখেছিলাম যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে ধরে নাও এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, তাই তো?
তাহলে এই দুটো বিন্দুর মধ্যবর্তীকার দূরত্ব খুব ক্ষুদ্র দূরত্ব, ধরে নিচ্ছে এটা হচ্ছে dr দূরত্ব, আর এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে dv। তাহলে আমরা বলতে পারি যে সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য E ইজ ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই ডিআর, এটুকু পেয়েছিলাম। এটাকে যদি আমরা ভেক্টরিক্যালি লিখি তাহলে আমরা কি লিখতে পারি, ডিভি ইজ ইকুয়ালস টু মাইনাস ই ডট ডিআর। এটা কখন, যখন সুষম তড়িৎ ক্ষেত্র হয়। এই ক্ষেত্রে তো তড়িৎ ক্ষেত্র সুষম নয়, কারণ এদিক থেকে এদিক বরাবর যত আমরা এগোতে থাকবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ক্রমশ পরিবর্তিত হচ্ছে, তার মানে এই ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র নয়। এবার এই এক্সপ্রেশনটা আমরা কখন ব্যবহার করেছি, এটা ছিল একটা সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য। কিন্তু অসম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে কি হচ্ছে, এরকম একটা অসম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যদি এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ই হয়, তাহলে তার খুব কাছে অবস্থিত ডিআর দূরত্ব মানে খুব ক্ষুদ্র দূরত্ব, এই জায়গাতেও তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান প্রায় সমান, যেটাকে আমরা ধরে নিচ্ছি ই। তাহলে এইটুকুর মধ্যে যদি বিভব পার্থক্য ডিভি হয়, তাহলে এইরকম ছোট ছোট অনেকগুলো অংশ আমরা কল্পনা করতে পারি, এরকম ছোট ছোট, তাহলে প্রত্যেকটার জন্য ডিভি 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 পাবো। তাহলে এই এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে যে মোট বিভব পার্থক্য সেটা কত হবে, সেটাই হচ্ছে এটা ভিবি মাইনাস ভিএ। তাহলে আমরা যদি দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য মেজার করতে চাই ভিবি থেকে ভিএ, এটা মানে এই বিন্দু থেকে যদি আমি বি বিন্দু বরাবর যাই, তাহলে এদের মধ্যবর্তীকার যে মোট বিভব পার্থক্য সেটা কি হবে, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যে বিভব পার্থক্য ডিভি 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 সবগুলোকে নিয়ে ইন্টিগ্রেট করে দিলে আমরা পেয়ে যাব মোট যে বিভব পার্থক্য সেটা হচ্ছে এটা, তাই তো। কারণ বিভব তো হচ্ছে কি একটা স্কেলার রাশি, এটা তো স্কেলারের মজা। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রত্যেকটার জন্য ডিভি যেগুলো পাচ্ছে সবগুলো ডিভিকে নিয়ে ইন্টিগ্রেট করে দিলে পরই মোট বিভব পার্থক্য এ থেকে বি এর মধ্যে সেটা আমরা পেয়ে যাব। এবার ডিভি মানে পেলাম মাইনাস ই ডট ডিআর, তাহলে এটা হবে মাইনাস ইন্টিগ্রেশন ওভার ই ডট ডিআর। আর এখানে আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি, এ থেকে বিতে, এ থেকে বিতে যাচ্ছি। আর আমরা জানি যে তড়িৎ বিভব পার্থক্য কীভাবে মেজার করা হয়, ফাইনাল বিভব মাইনাস ইনিশিয়াল বিভব। মানে আমি ইনিশিয়ালি এ পজিশনে ছিলাম, এ থেকে যদি আমি বিতে যাই, এই লিমিটটা দিয়েছি এ থেকে বিতে, তাহলে এ থেকে যদি বিতে যাই আমার ইনিশিয়াল পজিশন এ, ইনিশিয়াল পজিশনে বিভব হচ্ছে ভিএ, আর ফাইনাল পজিশন হচ্ছে বি, ফাইনাল পজিশনে বিভব হচ্ছে ভিবি। তাহলে ভিবি মাইনাস ভিএ এটাই হচ্ছে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। এইভাবে আমরা রিলেশনটা পেয়েছিলাম। তাহলে এইবার এই থিওরিটাকে আমরা এখানে কাজে লাগাবো, যতটুকু কথা আমি এখানে বললাম। এবার দেখো এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত পেলাম, ই, তাই তো। তাহলে দেখো এই ক্ষেত্রে এই পি বিন্দুর কাছে খুব ক্ষুদ্র একটা দূরত্বে, অর্থাৎ এই ডিআর দূরত্বে খুব ক্ষুদ্র দূরত্ব, এইটুকু হচ্ছে ডিআর, এই একটা নাম দিলাম কিউ। তাহলে পি খুব কাছে অবস্থিত একটা বিন্দু কিউ, পি বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ই হয়, আমরা জানি যে তড়িৎ ক্ষেত্রটা একটা অসম তড়িৎ ক্ষেত্র, কিন্তু আমরা কি ধরে নিলাম খুব ক্ষুদ্র দূরত্ব, তার মানে এইটুকু জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের খুব একটা সিগনিফিকেন্ট পরিবর্তন হবে না। তাহলে আমরা পি এবং কিউতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান প্রায় সমান ধরে নিতে পারি, সেটা কত, ই। তাহলে এই পি এবং কিউ এর এই ক্ষুদ্র দূরত্ব ডিআর এর মধ্যে যদি তড়িৎ বিভবের পার্থক্য ডিভি হয়, তাহলে আমরা কি লিখতে পারি, মাইনাস ই ডট ডিআর হবে। তাহলে আমি যদি এই এ প্লেটের এইখান থেকে যদি বি প্লেটের এই অবধি যাই, এ প্লেট থেকে বি প্লেট অবধি যাই, তাহলে আমাদের মোট বিভব পার্থক্য কত সেটা পেয়ে যাব। অর্থাৎ এই ভিবি মাইনাস ভিএ, আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি দেখো, এ প্লেট থেকে বি প্লেটে যাচ্ছি, তাই তো। তাহলে আমাদের ফাইনাল পজিশন কোনটা, বি প্লেট, আর ইনিশিয়াল পজিশন কত, এ প্লেট। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য বা এই দুটি প্লেটের মাঝখানে যে বিভব পার্থক্য সেটা কি হবে, ফাইনাল বিভব মাইনাস ইনিশিয়াল বিভব। তাহলে বি প্লেটের বিভব যদি ভিবি হয় আর এ প্লেটের বিভব যদি ভিএ হয়, তাহলে আমরা কি লিখতে পারি, ভিবি মাইনাস ভিএ ইজ ইকুয়ালস টু কি হবে, মাইনাস ইন্টিগ্রেশন ওভার ই ডট ডিআর। এখানে লিমিটটা হবে এ থেকে বি পর্যন্ত, বুঝতে পারলে। এই যে কথাটা বললাম, এরকম ক্ষুদ্র দূরত্ব এই ডিআর এর জন্য আমরা পেলাম এই রিলেশনটা। তাহলে এরকম ডিআর 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 করে অনেকগুলো এরকম পাবো, এরকম এখানে যেমন ধরেছিলাম। তাহলে প্রত্যেকটার জন্য ডিভি 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 পেলে তাহলে মোট বিভব পার্থক্য কত হবে, সবগুলো ডিভিকে নিয়ে ইন্টিগ্রেট করে দিলে আমরা পেয়ে যাবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই ডিআর এর জন্য যদি বিভব পার্থক্য ডিভি 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 আমরা পাই, তাহলে সবগুলো ডিভিকে নিয়ে যোগ করে দিলে পরে বা ইন্টিগ্রেট করে দিলে পরে আমরা এ এবং বি প্লেটের মাঝখানে যে মোট বিভব পার্থক্য সেটা পেয়ে যাব। সেটা হচ্ছে আমাদের এই এক্সপ্রেশনটা, পরিষ্কার গেল, যেটা আমরা এখানে লিখেছিলাম। তাহলে বুঝতে পারলে এটা কিভাবে এলো। তাহলে দেখো এবার আমরা আসি আমাদের মেন ক্যালকুলেশনে। এবার আমরা পেলাম ভিবি মাইনাস ভি ইজ ইকুয়ালস টু মাইনাস এ টু বি লিমিটটা ই ডট ডিআর। এইবার দেখো আমাদের যে এই এ প্লেট থেকে বি প্লেটে যাচ্ছি, তাহলে এ প্লেট থেকে বি প্লেট বরাবর যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তার অভিমুখ কোন দিক বরাবর, এদিক বরাবর। এই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর অভিমুখ।
এবার দেখো এই ক্ষেত্রে যে আমরা ডিআরটাকে ধরেছিলাম, ডিআর মানে কি, এই পি বিন্দু এবং কিউ বিন্দুর মধ্যবর্তীকার দূরত্ব। এবার ডিআর এর সরণটা কত, ডিআর এই ভেক্টর, সরণ একটা ভেক্টর রাশি, তাহলে তার একটা অভিমুখ থাকবে। অভিমুখটা কোন দিক থেকে কোন দিক বরাবর, আমরা যাচ্ছি এ প্লেট থেকে বি প্লেটের দিকে, তার মানে আমাদের অভিমুখটা হচ্ছে এই দিক বরাবর। আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটাও আমাদের এই দিক বরাবরই ক্রিয়া করছে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি আমাদের, অর্থাৎ ই এর ডিরেকশন যে দিক বরাবর, আমাদের তড়িৎ সরণ ডিআর তারও ডিরেকশন ঠিক সেই দিক বরাবর, অর্থাৎ ই এবং ডিআর এর মধ্যবর্তী কোণ কত হবে, 0 ডিগ্রি, অর্থাৎ থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি। তার আমরা লিখতেই পারি ই ডট ডিআর, দুটো ভেক্টরের স্কেলার গুণফল থেকে আমরা জানি, এটাকে লিখতে পারি ই ডিআর কস থিটা, যেখানে থিটা হচ্ছে ই এবং ডিআর এর মধ্যবর্তী কোণ। এক্ষেত্রে আমরা দেখলাম যে ডিআর যেদিক বরাবর ক্রিয়া করছে, ইও আমাদের সেদিক বরাবর ক্রিয়া করছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে কস 0 ডিগ্রি ভ্যালু কত হবে, 1। তার মানে এটা পাবো আমরা ই ডিআর। তাহলে এই এক্সপ্রেশনটা কি দাঁড়াবে, এখান থেকে আমরা পাবো ভিবি মাইনাস ভিএ, এটা হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন ওভার, লিমিটটা হবে এ থেকে বি পর্যন্ত ই ডিআর। হলো। এইবার এইখানে দেখো আমাদের বি প্লেটে বিভবের মান বেশি হবে না এ প্লেটে বিভবের মান বেশি হবে, খুব স্বাভাবিকভাবে আমরা এখান থেকে এদিক বরাবর যাচ্ছি, আমরা এখানে কি বললাম, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ যেই দিক বরাবর, আমরা যদি সেই দিক বরাবর এগোতে থাকি তাহলে তড়িৎ বিভবের মান ক্রমশ কমতে থাকবে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ এ থেকে বি বরাবর, তাহলে আমি এ থেকে বির দিকে যত যেতে থাকবো তড়িৎ বিভবের মান ক্রমশ কমতে থাকবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ভি এ ইজ গ্রেটার দেন ভিবি। তাহলে আমি যদি ভি এ মাইনাস ভিবি করি তাহলে কি সেটা পজিটিভ আসবে না নেগেটিভ আসবে, অবশ্যই সেটা পজিটিভ আসবে, কারণ ভি এ ইজ গ্রেটার দেন ভিবি, বড় থেকে ছোটোকে বিয়োগ করলে সেটা পজিটিভই আসবে। আবার উল্টোভাবে বললে আমি যদি ভিবি মাইনাস ভিএ করি তাহলে কি পাবো, পজিটিভ পাবো না নেগেটিভ পাবো, অবশ্যই নেগেটিভ পাবো, কারণ আমরা ছোট থেকে বড়কে বিয়োগ করছি, তাহলে নেগেটিভ পাবো। তাহলে দেখো এখানে তাই এলো কিনা, আমি ভিবি মাইনাস ভিএ করলাম, এটা নেগেটিভ আসলো না, মিলে গেল ব্যাপারটা। আচ্ছা, তাহলে এইবার দেখো আমাদের ফাইনাল যেই কাজটা সেটা হচ্ছে এই এ গোলক এবং বি গোলকের মাঝখানে যে বিভব পার্থক্য সেটা আমাদের নির্ণয় করা মেন কাজ। এই রিলেশনটাকে ইউজ করে এখানে আমরা ই এর ভ্যালু পেয়ে গেছি, এই ই এর ভ্যালুটাকে এখানে ব্যবহার করব, এই এ প্লেট এবং বি প্লেটের মাঝখানে যে বিভব পার্থক্য সেটাকে আমরা মেজার করব। ধরে নিচ্ছি আমাদের এ প্লেট এবং বি প্লেটের মাঝখানের বিভব পার্থক্য হচ্ছে ভি, আমরা কোথা থেকে কোথাও পাচ্ছি, এ প্লেট এবং বি প্লেটের মাঝখানে, তার মানে ভি এ মাইনাস ভিবি, এটা আমরা মেজার করতে চাইছি। আমরা পেলাম ভিবি মাইনাস ভিএ ইজ ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন ওভার ইডিআর, তাহলে ভিএ মাইনাস ভিবিটা কী হবে, এটা উল্টে যাবে, তাহলে এটা কী হবে, মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে এটা হয়ে যাবে আমাদের প্লাস ইন্টিগ্রেশন ওভার ই ডিআর, লিমিট হবে এ থেকে বি পর্যন্ত, এবং লজিক্যালি তাই হওয়া উচিত, এ দেখলাম ভিএ মাইনাস ভিবিটা পজিটিভ হওয়া উচিত, তাই হলো। তাহলে এবার আমরা ক্যালকুলেট করি, এটাকে একটু উপর দিকে তুলে দিলাম। আচ্ছা, এবার ই এর ভ্যালুটা আমরা এখানে পেয়েছি, এটাকে এখানে বসিয়ে দিই, এখানে আমরা পেলাম ই হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। এবার দেখো লিমিটটা আমরা কি দিচ্ছি, এ থেকে বি পর্যন্ত, অর্থাৎ এ গোলক থেকে আমরা বি গোলক অবধি যাচ্ছি, এ গোলকের এই পৃষ্ঠ থেকে বি গোলকের এই পৃষ্ঠ অবধি যাচ্ছি, তাহলে এ গোলকের এই পৃষ্ঠ মানে কত দূরত্ব, এই কেন্দ্র থেকে এই দূরত্বটা হচ্ছে এ, এই যে ব্যাসার্ধ দেখেছি এ, আর এখান থেকে এই দূরত্বটা হচ্ছে বি, তার মানে এইখান থেকে এই দূরত্ব যদি এ হয় তাহলে আমরা এ থেকে বি দূরত্ব অবধি যাচ্ছি, তাহলে লিমিটটা হবে আমাদের এ থেকে বি পর্যন্ত। হলো। এবার কিউ আর 4 পাই এপসাইলন নট এটা বাইরে চলে আসবে ইন্টিগ্রেশনের, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আমাদের ভি হবে কত, কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, ইন্টিগ্রেশন হবে লিমিটটা এ থেকে বি পর্যন্ত ডিআর ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবার এটাকে তোমরা নিশ্চয়ই জানো, তবু আমি একটু দেখিয়ে দিই তোমাদের সুবিধার জন্য, যারা একটু বুঝতে অসুবিধা হবে তাদের জন্য। দেখো এইখানে আমরা জানি যে ইন্টিগ্রেশনের শর্ত অনুযায়ী এক্স টু দি পাওয়ার এন ডিএক্স কত হয়, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, এটা আমরা জানি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কী হচ্ছে, ইন্টিগ্রেশন হচ্ছে আর স্কোয়ারটা নিচে আছে, এটা যদি উপরে চলে যায় কী হবে, আর টু দি পাওয়ার -2 ইন্টু ডিআর, তাহলে আর টু দি পাওয়ার -2 মানে কি হচ্ছে, আর টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইড বাই -2 প্লাস 1, তাহলে এটা হবে -1 বাই আর। বুঝতে পারলে, এনের জায়গায় আমরা পাচ্ছি -2, তাই এখানে -2 প্লাস 1 বাই -2 প্লাস 1, তাহলে এটা হবে -1 বাই আর। তাহলে এখান থেকে আমরা এটা পাচ্ছি কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এটা হবে -1 বাই আর, লিমিটটা হবে এ থেকে বি পর্যন্ত।
তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি, এখান থেকে আমরা পাবো কিউ ডিভাইডেড বাই 4πε0 1/a মাইনাস 1/b। আগে বির ভ্যালুটা বসাবো, তারপরে এ ভ্যালুটা বসাবো। আমি একটু রিঅ্যারেঞ্জ করে লিখলাম, সেজন্য আমরা আগে পজিটিভটাকে লিখলাম, পরে নেগেটিভটাকে লিখলাম। ঠিক আছে, তাহলে এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি, আমরা পেয়ে যাচ্ছি কিউ ডিভাইডেড বাই 4πε0 b মাইনাস a ডিভাইডেড বাই a ইন্টু বি হলো। তাহলে এই এ গোলক এবং বি গোলকের মাঝখানে যে তড়িৎ ক্ষেত্র তৈরি হলো, তাহলে এ গোলক এবং বি গোলকের মাঝখানে যে বিভব পার্থক্য ভি, সেটা আমরা পেয়ে গেলাম। বাস, আমাদের থার্ড স্টেপ কমপ্লিট। এই যে আমাদের 4টা স্টেপের কথা আমি তোমাদেরকে বলেছিলাম, এখানে দেখো প্রথম কাজ হয়ে গেছে, আমাদের চার্জ বা আধান দেওয়া, তারপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর মানটা বের করা হয়েছে, তারপরে ভি এর মানটাও বের করা হয়ে গেছে। এবার লাস্ট এবং ফাইনাল স্টেপ যে সি ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই ভি, এই এক্সপ্রেশনের ভি এর ভ্যালুটা বসিয়ে দেবো, বাস সি এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো। তাহলে এক্ষেত্রে আমরা যদি করি কাজটা, তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি সি ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি। আর কিউ ডিভাইডেড বাই ভি কি লিখবো? কিউ ডিভাইডেড বাই 4πε0 বি মাইনাস এ ডিভাইডেড বাই এ ইন্টু বি। তাহলে দেখো 4πε0 এ বি, এটা উপরে চলে যাবে, কিউ কিউ ক্যান্সেল আউট হয়ে যাবে। এখান থেকে আমাদের পড়ে থাকবে সি ইজ ইকুয়ালস টু, এখান থেকে পড়ে থাকবে 4πε0 ইন্টু এ বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। হলো, এটাই ছিল আজকের আমাদের একটা সমকেন্দ্রিক গোলীয় ধারকের জন্য ধারকত্বের রাশিমালা। এটাই আমাদের বের করার ছিল। তাহলে আমরা পেয়ে গেলাম যেটা সমকেন্দ্রিক গোলাকার ধারকের ধারকত্বের রাশিমালা হচ্ছে এটা। তাহলে আজকের আলোচনাটা আমরা শেষ করব একটা ছোট্ট ডিসকাশন দিয়ে। সেটা হচ্ছে, আমরা যখন ধারক ও ধারকত্ব পড়েছিলাম শুরুর দিকটাতে, তখন আমরা দেখেছিলাম যে দ্বিতীয় ভিডিওটা খুব সম্ভবত হবে, সেখানে আমরা দেখেছিলাম যেটা গোলাকার পরিবাহী ধারকত্ব। সেখানে আমরা কি দেখেছিলাম, যে এই রকম যদি একটা গোলাকার পরিবাহী আমাকে দেওয়া থাকে, তাহলে এরকম একটা আর ব্যাসার্ধের গোলাকার পরিবাহী, এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, তাকে যদি আমরা প্লাস কিউ পরিমাণ আধান একে দিয়ে থাকি, ধরে নাও প্লাস কিউ পরিমাণ আধান একে আমি দিয়েছি, তাহলে কি হবে? আধানগুলো তার পরিবাহী বাইরের পৃষ্ঠে এসে জমা হবে এইরকমভাবে তার মধ্যে জমা হলো। তাহলে এই রকম একটি গোলাকার পরিবাহী, আবার জানি ধারক কি পরিবাহী বস্তু দ্বারা গঠিত, তাহলে আমরা বলতে পারি এটা গোলাকার ধারক। তাহলে সেই গোলাকার ধারকের ধারকত্বের রাশিমালাটা কি হয়েছিল? সি ইজ ইকুয়ালস টু 4πε0 ইন্টু আর, আর হচ্ছে এর ব্যাসার্ধ, এটা আমরা পেয়েছিলাম। তাহলে এই গোলাকার ধারক আর সমকেন্দ্রিক গোলীয় ধারক এর মধ্যে পার্থক্যটা কি? এটা কি একই জিনিস? চলো দেখা যাক। এই ক্ষেত্রে যে আমরা পেলাম যে সমকেন্দ্রিক গোলীয় ধারকের ক্ষেত্রে দুটো গোলক রয়েছে, এই একটা গোলক আর এই একটা গোলক। তাহলে বাইরের গোলকটির দূরত্ব কত? এই কেন্দ্র থেকে দূরত্বটা হচ্ছে বি, আর ভেতরের গোলকটির দূরত্ব হচ্ছে এ। এবার যদি এমন হয়, ধরে নাও এখানে আমি একটু করি একটু ডিসকাশনটা, যদি আমাদের বি ইজ ইকুয়ালস টু ইনফাইনাইট হতো, তাহলে কি হতো? বি যদি অসীম দূরত্ব হয়, ঠিক আছে, এটা ফাইনাইট ডিস্টেন্স না, এটা ইনফাইনাইট ডিস্টেন্স। বি যদি অসীম দূরত্ব হয়, তাহলে এখানে আমরা ভি কি পেলাম? ভি ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই 4π, লিখি এখানে ভি ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই 4πε0 1/a মাইনাস 1/b। তাহলে বি যদি ইনফাইনাইট হয়, অবশ্যই 1/b সেটা কত হবে? 0 হবে। তাহলে 1/b যদি 0 হয়ে যায়, তাহলে এটা কি পড়ে থাকবে? এটা আমাদের পড়ে থাকবে কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু এ। তাহলে আমাদের সি এর ভ্যালু কী হবে? কিউ ডিভাইডেড বাই ভি করলে কিউর জায়গায় কিউ লিখলাম, ভি এর জায়গায় লিখবো কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু এ। তাহলে এখান থেকে আমরা পেলাম সি ইজ ইকুয়ালস টু 4πε0 ইন্টু এ। এটা উপরে চলে যাবে, কিউ কিউ ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সি এর ভ্যালুটা পেলাম কত? 4πε0 ইন্টু এ। অর্থাৎ এরকম একটি এ ব্যাসার্ধের গোলকের বাইরে সমকেন্দ্রিকভাবে যদি আমরা আরেকটা গোলককে রাখি এমনভাবে যে দ্বিতীয় গোলকটি অসীম দূরত্বে রয়েছে, এই প্রথম গোলকের কেন্দ্র থেকে অসীম দূরত্বে রয়েছে, তাহলে তার ক্ষেত্রে যে ধারকত্বের রাশিমালা পাচ্ছি, একটা সিঙ্গেল গোলকের জন্য আমরা সেই একই ধারকত্বের রাশিমালা পাচ্ছি। তো আমরা বলতে পারি, আমরা যে কথাটা বলেছিলাম, আমাদের মনের মধ্যে একটা কনফিউশন ছিল যে আমরা জানি যে ধারক
যখনই আমরা পড়েছি সবসময় দেখেছি দুটো পরিবাহী পাত দ্বারা গঠিত। সমান্তরাল পাতের ক্ষেত্রে দুটো সমতল পাতকে নিচ্ছিলাম, সমকেন্দ্রিক গোলীয় ধারকের ক্ষেত্রে দুটো গোলাকার পরিবাহী পাতকে নিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে যে আমরা বলছিলাম একটা গোলাকার পরিবাহী ধারকত্ব বা গোলাকার ধারকের ধারকত্ব, সেখানে তো একটা সিঙ্গেল গোলক ছিল, তাহলে সেটা কিভাবে হতে পারে? আসলে সেখানে দুটো গোলকই ছিল, যেখানে একটা গোলক অসীম দূরত্বে রয়েছে আর একটা গোলক একটা ফাইনাইট দূরত্ব, অর্থাৎ যার ব্যাসার্ধ একটা ফাইনাইট ব্যাসার্ধ, সেটা হচ্ছে আর। তাহলে এইরকম যখন একটা সিঙ্গেল গোলকের কথা বলছি যা ধারকত্বের রাশি বলে আমরা এটা পাচ্ছি, তখন ধরে নিতে হবে এর বাইরেও একটা গোলক রয়েছে, যেই গোলকটি অসীম দূরত্বে রয়েছে এবং যেটা -q আধান দ্বারা আহিত। এইবার এই +q আধান দ্বারা আহিত গোলকের এই ধনাত্মক আধানগুলি থেকে তড়িৎ বলরেখাগুলি বের হবে আর কোথায় গিয়ে শেষ হবে? সেই অসীম দূরত্বে থাকা যে বাইরের -q আধান দ্বারা আহিত গোলকটি, সেখানে গিয়ে শেষ হবে। তার মানে এর চারপাশে যে তড়িৎ ক্ষেত্রটা, সেটা অসীম পর্যন্ত জায়গা জুড়ে বিস্তৃত। আমি দেখেছিলাম একটা গোলাকার ধারককে বাতিল করার একটা পেছনে অন্যতম কারণ কী ছিল? কারণ তার চারপাশে যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হচ্ছে সেটা অসীম পর্যন্ত বিস্তৃত, যার ফলে কি হচ্ছে, তার মধ্যে যে সঞ্চিত শক্তি, যেটা কিনা তড়িৎ ক্ষেত্রের মধ্যে সঞ্চিত থাকে, সেটাও অসীম জায়গা জুড়ে অর্থাৎ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেটা খুব একটা সুইটেবল না একসঙ্গে ব্যবহার করার জন্য, সেজন্য আমরা এটাকে বাতিল করেছিলাম। তো যাই হোক না কেন, সেখানে যে আমরা একটা সিঙ্গেল গোলকের কথা বলেছিলাম, সেটা আসলে সিঙ্গেল গোলক নয়, এর বাইরে আরেকটা সমকেন্দ্রিকভাবে গোলক রয়েছে, যেটা কিনা অসীম দূরত্বে রয়েছে, আমরা এইভাবে কল্পনা করে নিতে পারি। বোঝা গেল? সেক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে যদি এই গোলকটা একদম অসীম দূরত্বে থাকতো, তাহলে বি এর ভ্যালুটা ইনফাইনাইট হতো, আর এর ভ্যালু যদি আমরা আর ধরে নিতাম, তাহলে আমরা এই এক্সপ্রেশনটা পেয়ে যেতাম, c = 4πε0 × a। এই এক্সপ্রেশনটা থেকে আমরা এটা পেয়ে যেতাম। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে একটা সমকেন্দ্রিক গোলাকার ধারকের ধারকত্বের রাশিমালা কীরূপভাবে নির্ণয় করতে হয় বা কীরূপভাবে এলো, বিস্তারিতভাবে তোমরা বুঝতে পারলে। তাহলে আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ।